আমাদের সাথে এখানে আমাদের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সম্মানিত সদস্য রয়েছেন। আমরা সবাই জানি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছে, যার আলোকে আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজের নানির কবরে জিয়ারত সহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করলেও পরবর্তীতে এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি অনুরোধ করেছিল এবং সেটিকে সম্মান জানিয়ে তিনি সেই সফরগুলো বাতিল করেছিলেন। ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দিবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ। এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার, যার মাঝে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকার সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন, তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার জন্য মূল্যায়িত করবেন। সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জনাব মামুন হাসান, জনাব আব্দুল মোনায়েম মুন্না, জনাব কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতৃবৃন্দ। সামনের সফরগুলোতে এভাবে আরও অনেকে সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ। আমরা আরও জানাতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত 12:01 অর্থাৎ 22শে জানুয়ারির নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। আপনাদের সকলকেও সেই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এবং আহ্বায়ক জুবাইর বাবুর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই
নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই এই নির্বাচন এক অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী সফরটা যদি বলতেন সিলেটের পরে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমাদের পর্যায়ক্রমে যে সফরগুলো আসবে সামনে, তার আগে এভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা সফরের ডিটেলের বিষয়ে ইনশাল্লাহ অবহিত করব। আমরা জানি পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সামনে সবিস্তারে উপস্থাপন করব। এগুলো সমাবেশের মতন করে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবেই প্রচুর উপস্থিতি থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময়ও কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না, কোনো জনসমাবেশ ছিল না, কোনো পথসভা ছিল না, কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে। সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। তারপর অবস্থা আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান নানান জায়গায় যাবে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটি রাজনৈতিক দল, আপনাদের প্রতিপক্ষ, তারা নানান জায়গায় মানুষের বাসা যাচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন কিংবা নানান ধরনের তথ্য সংগ্রহ করছেন। বিএনপি এরকম তথ্য সংগ্রহ করছে কিনা? না, বিএনপি থেকে এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না, এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেককে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে, আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি, এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক, সেটার পক্ষে অবস্থান নেই, এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন, আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। ঢাকা 15-তে কী ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও ডিটেলে আমাদের জানানো হবে। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। একই যে বিষয়টা আপনি সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15-তে আমরা দেখেছি সেখানে যিনি আমাদের প্রার্থী রয়েছেন যদি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে সে অনুযায়ী কাজ করবেন। যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, এটি তো নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন, সেটা কখনোই কাম্য নয়। নির্বাচন কমিশনের কোনো আপনারা বারবার আপনারা জানাচ্ছেন এইটা, আপনারা কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান মানে এই বিষয়গুলোতে নির্বাচন কমিশনে একটা সংঘর্ষের মতো হয়েছে। নির্বাচন কমিশনে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে, ওনারা এটা নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন। দেখুন, আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারুক, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতন বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে, এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, একাধিকবার মিটিং হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে। গতকালকে মিরপুরে যে আরো সংঘর্ষ, এরকম ঘটনার আশঙ্কা করছেন? আমরা সচেতন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন প্রত্যেকে যার যার দায়িত্বটুকু পালন করে। অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসায় বাসায় গিয়ে এনআইডি তোলা হয়, বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয়, এটি তো কোনোভাবেই কাম্য না। সুতরাং নির্বাচনী প্রচারণায় যেন প্রত্যেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে, এবং নির্বাচনী নীতিমালা যেটা রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সেটা আমরা সবার প্রতি আহ্বান জানাবো। প্রশ্নটা ছিল এরকম যে আমরা এর আগে ম্যাডামের ইয়ের সময় আমরা বহরে থাকাকালীন অবস্থায় হামলা হয়েছে, এটা তো পরবর্তীতে ইনভেস্টিগেশনও হয় নাই, জিনিসগুলি বেরিয়েও আসে নাই।
এক্স্যাক্টলি আপনারা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান আসার পরে যেই সিকিউরিটি হয়তো এই তার বহরে এই ধরনের সিকিউরিটি থাকবে না তখন সেনাবাহিনী বা বিগ সিকিউরিটি ছিল এত তো তখন আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা কোনো হামলা কারণ নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের অনেক ঘটনা ঘটে এটি সময় বলে দিবে। আমরা তো মনে করি জনগণের ভাষা আপ্লুত জনাব তারেক রহমান, যেখানে উনি যাচ্ছেন প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন, সব শ্রেণী পেশার মানুষ ওনাকে একবার দেখতে চাচ্ছেন। সুতরাং জনগণের যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আমরা হামলার দিকে চিন্তা না করে জনগণের ভালোবাসাকে কিভাবে উনি মূল্যায়ন করবেন, বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পরিচালনা করবো সেটা আমাদের মূল চিন্তা। মাঝে ভাই গত কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চলে গেছে, এরপর অনেক প্রার্থী বিদ্রোহী প্রার্থী মাঠে রয়ে গেছে। সেক্ষেত্রে যারা এখনো রয়ে গেছে তারা নির্বাচন কেন্দ্রীয় পরিচালনা কমিটি যেটা কেন্দ্রীয় দলের হাইকমান্ডকে কোনো সুপারিশ করবেন কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা ভাবনা মানে অতি দ্রুত আছে কিনা? দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে 15 বছর একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই, একই সাথে এটা সত্য যে অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। সে এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রত্যেকটা আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো কারো ভিতর সেই অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে। এবং আমরা তো অবশ্যই চাবো পুরো দল এবং দলের প্রতিটা অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষে কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। এখন আপনি বলছেন লেভেল একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না। তার মানে কি, নির্বাচন কমিশনের হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, একটা অংশ রয়েছে যারা এভাবে পূর্ব পরিকল্পিতভাবে ম্যানিপুলেশন করছেন। লেভেল প্লেইং ফিল্ড নেই এটা বলতে যাচ্ছেন? না না, উনি তো এটা বলেন, উনি ওটা বলেন। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা হোক, এটা আমাদের প্রত্যেকের কাম্য, তাই না? এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক যে চিত্র, বিএনপি প্রার্থী, সেখানে ভোটের প্রার্থী সব মিলিয়ে আপনারা কনফিডেন্ট নির্বাচনের ধানের শেষের পক্ষে আছে মানুষ বলছেন? সবচেয়ে বেশি তো আমরা জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি, এবং বিএনপি সেই রাজনৈতিক দল সবচেয়ে বড় আমরা বলি, সবচেয়ে জনপ্রিয় আমরা বলি, এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে আমরা নির্বাচন চেয়েছি জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের উপর আস্থা রেখে। সুতরাং আমরা তো মনে করি নির্বাচনী মাঠ অবশ্যই আমাদের অনুকূলে রয়েছে, এবং হয়তো এই কারণে অনেকে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করতে যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, অনেক কিছুই সামনে আসছে, ইশতেহার নিয়ে আপনারা সামনে আসবেন? ইশতেহার নিয়ে আমাদের কাজ চলছে। বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল যা সবার আগে সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা স্থাপন করেছে। আমাদের 8টি লিফলেট দেওয়া হয়েছে, তার আগে 31 দফাও কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটা পরিকল্পনা ছিল, তার আগে 27 দফা, তার আগে ভিশন 2030। সুতরাং দীর্ঘ সময় ধরে আমরা এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি, বেশ কিছু টিম। সঠিক সময়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনী ইশতেহারটা প্রণয়ন করব, যেখানে আমাদের এই পলিসিগুলো একভাবে নতুনত্বের আলোকে এবং জনমত গঠনের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যে আলাপ আলোচনা করেছি, বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কর্মসূচি নিয়েছি, সমাজে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের প্রতিনিধিত্বের আলোকে সংযোজন, বিয়োজন, পরিবর্ধনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরিপূর্ণ ইশতেহারটা ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে ঘোষণা করব। আচ্ছা, যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, এবার তো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, প্রচারণায় গণভোটটা আপনারা কিভাবে রাখবেন? দেখুন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন ওনারা যখন ঢাকায় এসেছিলেন নির্বাচনে, আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিব। জুলাই চার্টারে অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে ধারণ করে, এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে। সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। যে 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা
বলেছি গণভোটে আমরা হ্যার পক্ষে অবস্থান নিব, নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টার আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করব। সুতরাং সামগ্রিকভাবে হ্যার পক্ষে আমার অবস্থান, এটি আমরা সবাইকে ইতিমধ্যে বলে দিয়েছি। ধন্যবাদ।